হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা রয়েছে, এখন তোমাদের ক্লাস 12-এর এডুকেশন সাবজেক্টের ক্লাস রয়েছে। আজকের ক্লাসে আলোচনা করব 2 নম্বর অধ্যায় অর্থাৎ শিখন কৌশল। এই 2 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। সঙ্গে আলোচনা করব পিওয়াইকিউ কোশ্চেন নিয়ে, অর্থাৎ বিগত সালের প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো এবং ক্লাসটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। আমি তোমাদের 2 নম্বর অধ্যায় যে রয়েছে স্ক্যানার, অর্থাৎ স্ক্যানার যে বক্স অর্থাৎ স্ক্যানার যে পরীক্ষাটি রয়েছে সেটা সম্পর্কে আমি তোমাদেরকে একটু সংক্ষেপে আলোচনা করব। দেখো, একটি বক্সের মধ্যে একটি ইঁদুরকে ভিতরে, অর্থাৎ একটি বক্সের মধ্যে একটি ইঁদুর ভিতরে রয়েছে, অর্থাৎ স্ক্যানার বক্সের মধ্যে সেই ইঁদুরটি রয়েছে। অর্থাৎ এখানে 3টি পরীক্ষা, অর্থাৎ স্ক্যানার 3টি পরীক্ষা করেছিলেন। তার মধ্যে প্রথম পরীক্ষা করেছিলেন স্ক্যানার বক্সের মধ্যে, অর্থাৎ ইঁদুরটিকে প্রথম বক্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এবং সেই ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে ইঁদুরটিকে কিছু খাবার দেওয়া হয়। সেই খাবারটি সে প্রথমে কিন্তু খাবারগুলো খেয়ে নেয়, অর্থাৎ যে সমস্ত খাবার দিয়েছিল, একটা ট্রেতে একটা খাবার দেওয়া হয়েছিল, সেই ট্রে থেকে প্রথমে ইঁদুরটা কী করেছিল, ইঁদুরটা খাবারগুলো খেয়ে নিয়েছিল। আর দ্বিতীয় স্টেপ হচ্ছে ইঁদুরটি যখন অন্য একদিন ওই ব্লকে ঢুকিয়ে দেওয়ার পর লিভারে চাপ দিয়ে, অর্থাৎ কিছু কৌশল করে যখন ট্রেতে খাদ্যগুলো ফেলা হয় অর্থাৎ দেওয়া হলো, তখন এ পর্যায়ে আসার পরে স্ক্যানার নিজে লিভারে চাপ দিয়ে, অর্থাৎ যে ট্রেটা রয়েছে ওই ট্রেতে স্ক্যানার কী করলো, চাপ দিল এবং যে খাবারগুলো রয়েছে, অর্থাৎ সে কিন্তু আর খাবারগুলো খেলো না। দ্বিতীয় স্টেপে কিন্তু এই যে স্টেপটা রয়েছে, যে পরীক্ষাটা করলো, যখন সে খাবারগুলো দেওয়া হলো সেই খাবারগুলো কিন্তু সে খেলো না। অর্থাৎ এখানে ইঁদুরটি কোনো প্রচেষ্টা ছিল না, ব্লকের পরিস্থিতি সম্পর্কে ইঁদুরটিকে পরিচিত করানো হয়। অর্থাৎ খাবার দেওয়া হবে কিন্তু সে খাবে না, এটা শুধুমাত্র পরিচয় করার জন্য। এরপরে তৃতীয় স্টেপ কি হলো? তৃতীয় স্টেপ হচ্ছে ইঁদুরটিকে না খাইয়ে ওই বক্সের মধ্যে রেখে দেওয়া হলো এবং এই পর্যায়ে আসার পরে ইঁদুরটির যে আচরণ, অর্থাৎ স্ক্যানার বিশেষভাবে একটা পর্যবেক্ষণ করলেন এবং ইঁদুরটিকে ব্লকে ঢুকিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে খাওয়ার জন্য তাকে কিন্তু কী করা হলো, ট্রেটার দিকে কিন্তু বাড়িয়ে দেওয়া হলো, অর্থাৎ ট্রের মধ্যে খাওয়াটাকে দিয়ে দেওয়া হলো, কিন্তু সে খেতে আর পারছে না। অর্থাৎ ট্রেটা এমনি দিয়ে দিয়েছিল কিন্তু কোনো সেখানে খাওয়া ছিল না, কিন্তু ইঁদুরটি চেষ্টা করছিল যে খাওয়ার জন্য, কিন্তু সে কিন্তু সংগ্রহ করতে পারলো না, যে সেখানে কোনো আর খাওয়া ছিল না। তো স্ক্যানার এই যে স্টেপগুলো, এই যে পরীক্ষাগুলো করেছিলেন এই ইঁদুরের উপরে, অর্থাৎ স্ক্যানার প্রথম ইঁদুরের উপরে পরীক্ষা করেছিলেন। অর্থাৎ এইগুলো কিন্তু তোমরা ভালো করে পড়াগুলোকে বুঝবে, কারণ এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু আসবে। এবারে চলো তোমরা এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথমে আমি পিওয়াইকিউ প্রশ্নগুলো দেখাবো, তারপরে অন্যান্য প্রশ্নগুলো দেখাবো। দেখো, প্যাভলোভের শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে বলা হয় এস টাইপ অনুবর্তন। নেক্সট প্রশ্ন, গেস্টাল কথাটির অর্থ হলো অবয়ব, অর্থাৎ গেস্টাল হচ্ছে একটি জার্মান শব্দ। অর্থাৎ পরীক্ষায় যদি তোমাদের এসে থাকে যে গেস্টাল শব্দটি একটি কি শব্দ, এটি হবে জার্মান শব্দ। তারপরে প্রশ্ন, সক্রিয় অনুবর্তন অর্থাৎ আর টাইপ, তোমরা ভালো করে মনে রাখবে, প্রাচীনটা হচ্ছে এস টাইপ আর আরটা হচ্ছে সক্রিয় অনুবর্তন। আর টাইপ বা অপারেন্ট অনুবর্তনের প্রবক্তা হলেন স্কিনার। নেক্সট প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের প্রবক্তা হলো কোহলার, অর্থাৎ অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের প্রবক্তা হচ্ছেন কোহলার। তিনি এই তত্ত্বে সুলতান নামে শিম্পাঞ্জি ও মুরগি নিয়ে পরীক্ষা করেন। অর্থাৎ এখানে একটি প্রশ্ন, যে শিম্পাঞ্জির উপরে কে পরীক্ষা করেছিলেন, তাহলে কি হবে, কোহলার।
এবং শিম্পাঞ্জি কিন্তু মুরগি নিয়েও পরীক্ষা করেছিলেন। প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা হলেন থর্নডাইক। শিখন সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে পাজল বক্স ব্যবহার করেছেন বিজ্ঞানী থর্নডাইক, অর্থাৎ এই যে থর্নডাইকের নাম ইএল, অর্থাৎ ইএল থর্নডাইক। তারপরে প্রশ্ন দেখো, গেস্টাল্ট মতবাদের মূল ভিত্তি হচ্ছে সাধারণীকরণ। পরে প্রশ্ন, আর টাইপ অনুবর্তনটির নামকরণ করেছেন কে করেছিলেন? স্কিনার আর টাইপ অনুবর্তনটির নামকরণ করেছিলেন। অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় বুদ্ধির দ্বারা। নেক্সট প্রশ্ন, টাইম কার্ভ, অর্থাৎ টাইম কার্ভ কোন শিখন কৌশলের সঙ্গে যুক্ত? এটি প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলের সঙ্গে যুক্ত ছিল। পরে প্রশ্ন, টাইম কার্ভ হলো এক ধরনের লেখচিত্র, অর্থাৎ এটা হচ্ছে একটা লেখচিত্র যেটা দিয়ে কোনো কিছু লেখা যায়। প্রাচীন অনুবর্তনের প্যাভলভীয় সাংগঠনিক রূপটি হলো S1, অর্থাৎ ঘণ্টাধ্বনি, এটা হচ্ছে ঘণ্টাধ্বনি S1টা, আর R1টা হচ্ছে সচকিত, অর্থাৎ সজাগ হওয়ার জন্য। এরপরে S2 খাদ্যবস্তু, আর R2 হচ্ছে লালাক্ষরণ, যেটা তোমাদের স্কিনার পরীক্ষাতে আমি কিছুটা তোমাদের আলোচনা করে পরীক্ষা করা হয়েছিল। এবারে চলো তোমরা অন্যান্য স্যাম্পল কোশ্চেনগুলো একটু দেখে নাও। স্কিনারীয় অনুবর্তনটি হচ্ছে প্রতিক্রিয়া নির্ভর। অনুশীলনের সূত্রটি নিম্নলিখিত কোন শিখন তত্ত্বটির সঙ্গে সম্পর্কযুক্ত? এটা হবে প্রচেষ্টা ও ভুল তত্ত্ব। নেক্সট প্রশ্ন, অ্যানিম্যাল ইন্টেলিজেন্স বইটির রচয়িতা হলেন থর্নডাইক। 1899 খ্রিস্টাব্দে বইটি প্রকাশিত হয়। তোমাদের এই যে এখানে যে প্রশ্ন আসে যে কত খ্রিস্টাব্দে থর্নডাইকের লেখা অ্যানিম্যাল ইন্টেলিজেন্স বইটি প্রকাশিত হয়েছিল, তাহলে 1899, ভালো করে মনে রাখবে। মনোবিদ স্কিনার হলেন একজন আচরণবাদী। অন্তর্দৃষ্টিমূলক শিখন হলো গেস্টাল্ট তত্ত্ব। নেক্সট প্রশ্ন, মেন্টালিটি অফ অ্যাপস গ্রন্থটি প্রকাশিত হয় 1925 সালে। এরপরে প্রশ্ন, থর্নডাইকের মতে গৌণ সূত্র কয়টি? অর্থাৎ থর্নডাইকের মতে গৌণ সূত্র কয়টি? এটা হবে 3টি, এবং এখানে মুখ্য সূত্র হচ্ছে 3টি এবং গৌণ সূত্র হচ্ছে 5টি। তোমাদের পরীক্ষায় যদি আসে যে থর্নডাইকের মুখ্য সূত্র কয়টি, তাহলে 3টি, এবং যদি আসে গৌণ সূত্র তাহলে কি হবে? 5টি। তো এখানে দেখো আমি দুরকমভাবে তুলে ধরেছি। তাহলে থর্নডাইকের মতে গৌণ সূত্রটি হচ্ছে 3টি আর মুখ্য সূত্র হবে 5টি। স্কিনার বক্সের ব্যবহার করা হয়েছিল সক্রিয় অনুবর্তনে। নেক্সট, আকৃতিদান অর্থাৎ শেপিং কোন শিখন কৌশলে বলা হয়েছে? এটা হবে অপারেন্ট অনুবর্তনে। এরপরে প্রশ্ন, প্রাচীন অনুবর্তন কৌশলের প্রবর্তক হলেন আইভান প্যাভলভ। 1904 খ্রিস্টাব্দে চিকিৎসা বিজ্ঞান শাখায় নোবেল পুরস্কার পান। এখানে আরেকটা প্রশ্ন, 1904 খ্রিস্টাব্দে চিকিৎসা বিজ্ঞান শাখায় নোবেল পুরস্কার কে পান? আইভান প্যাভলভ, 1904 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, স্কিনার কত খ্রিস্টাব্দে অপারেন্ট অনুবর্তনের পরীক্ষাটি করেন? 1932 খ্রিস্টাব্দে তিনি প্রথম ইঁদুরের উপর পরীক্ষা করেছিলেন। তাহলে ইঁদুরের উপর প্রথম পরীক্ষা কে করেছিলেন? তাহলে কি হবে? স্কিনার। স্কিনার শিম্পাঞ্জিকে কয়টি লাঠি দিয়েছিলেন? 2টি লাঠি দিয়েছিলেন। অপারেন্ট অনুবর্তনের সাংগঠনিক রূপ হলো S1 R1, আরেকটা হচ্ছে S2 R2। তোমরা এইভাবেই কিন্তু তোমাদের মাল্টিপল চয়েসে তোমরা অপশানগুলো পাবে, ভালো করে দেখবে। সমস্যা সমাধানের শিখন তত্ত্ব হলো প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব। এই হলো আজকের তোমাদের এডুকেশন সাবজেক্টের এই পর্যন্ত তোমাদের টোটাল 25টা MCQ আমি তোমাদের আলোচনা করলাম। এরপরে আমি তোমাদের বাকি 26 নম্বর থেকে আমি শুরু করব। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো, এবং যারা এডুকেশন সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছো 2025 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, এই আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এই প্রশ্নগুলোর মধ্য থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে, এবং তোমরা যারা আরও অন্যান্য ভিডিওগুলো পেতে চাইছো তোমরা অবশ্যই MR এডুকেশন চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো।